আজকে আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের যে অঙ্গরাজ্যগুলি রাজ্যপাল নিযুক্ত হন তাদের সম্বন্ধে ভারতীয় সংবিধান কি বলেছে, ভারতীয় সংবিধানের বিভিন্ন আর্টিকেলের মধ্যে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে তাদের সম্বন্ধে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রেসিডেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট বা প্রেসিডেন্ট ভারতবর্ষে একজন থাকবেন সেই বিষয়টি বলা হয়েছে আর্টিকেল 52 নম্বরে, এবং প্রেসিডেন্ট সংক্রান্ত যে বিষয়, প্রেসিডেন্টের যে বিষয়গুলি সেই বিষয়গুলি উল্লেখিত হয়েছে ভারতীয় সংবিধানে আর্টিকেল 52 থেকে 62-র মধ্যে। অপরদিকে ভারতের অঙ্গরাজ্যে একটি গভর্নর থাকবেন, একজন গভর্নর থাকবেন, সেটি উল্লেখ করা হয়েছে 153 নম্বর আর্টিকেলে, এবং গভর্নর যে বিষয়, গভর্নরের যে বিভিন্ন বিষয়গুলি সেগুলি উল্লেখিত হয়েছে 152 থেকে 162-র মধ্যে। এবং এই প্রেসিডেন্ট এবং গভর্নর হতে গিয়ে কি কোয়ালিফিকেশন প্রয়োজন হয়ে থাকে বা বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার হয়ে থাকে সেই বিষয়গুলি কম্পারেটিভ বেসিসে আলোচনা করা হয়েছে এখানে। একজন প্রেসিডেন্ট হতে হলে একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তার বয়স 35-এর মধ্যে হতে হবে, এবং লোকসভায় যদি তিনি এমপি হতেন তার যে যোগ্যতাগুলিগুলো পালন করতে হতো সেই একই যোগ্যতা সম্পন্ন তাকে হতে হবে। এই বিষয়টি বলা হয়েছে আর্টিকেল 58 নম্বরে। অপরদিকে গভর্নর হতে গেলে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং বয়স 35-এর মধ্যে হতে হবে, যেটি বলা হয়েছে আর্টিকেল 157 নম্বর ধারাতে। আর্টিকেল 157 নম্বরে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে? নো মেম্বার্স ইন পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ প্রেসিডেন্ট হতে গেলে পার্লামেন্টের রাজ্যসভা বা লোকসভা কোনো হাউসেই তার মেম্বারশিপ থাকলে চলবে না, বা তার রাজ্যসভা বা লোকসভায় তিনি এমপি হিসেবে পদ হোল্ড করতে পারবেন না। অপরদিকে কোনো রাজ্যে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা রয়েছে বা বিধান পরিষদ রয়েছে তাতে তিনি এমএলএ হিসেবে থাকতে পারবেন না, এবং তিনি কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবেন না। অফিস অফ প্রফিট বলতে প্রফিট আর্নিং কোনো অর্গানাইজেশন বা হাউসের সঙ্গে তিনি যুক্ত হতে পারবেন না, এটি বলা হয়েছে আর্টিকেল 59 নম্বরে। কন্ডিশন, গভর্নর নিযুক্তির ক্ষেত্রে যে কন্ডিশন সেটি প্রেসিডেন্টের যে কন্ডিশনের কথা বলা হয়েছে এই প্রত্যেকটি কন্ডিশনই কিন্তু গভর্নরের ক্ষেত্রেও প্রযোজ্য, যেটি বলা হয়েছে আর্টিকেল 158 নম্বর ধারাতে। এমলুমেন্টস অর্থাৎ বেতন সংক্রান্ত বিষয় কি বলা হয়েছে? বেতন 2018 সালে প্রেসিডেন্টের বেতন প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে, যেটি নন ট্যাক্সেবল। অপরদিকে গভর্নরের যে বেতন সেটি 3.5 লাখ টাকা করে প্রতি মাসে ধার্য করা হয়েছে। এবং ইলেকশনের ক্ষেত্রে অর্থাৎ প্রেসিডেন্ট এবং গভর্নর কিভাবে নিযুক্ত হবেন সেটি ভারতের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে, যেটি আর্টিকেল 54 নম্বরে প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে, এবং 155 নম্বর আর্টিকেলে গভর্নরের নিযুক্তির কথা বলা হয়েছে, কিভাবে তাদের নিযুক্তি হবে সেই বিষয়টি বলা হয়েছে। প্রেসিডেন্ট যে ইলেকশন সেটি ইনডাইরেক্ট ইলেকশন বলা হয়ে থাকে, এবং একটি ইলেকটোরাল কলেজ গঠন হয়। এই ইলেকটোরাল কলেজের মাধ্যমেই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট প্রদানের মধ্যে দিয়েই তাদের প্রেসিডেন্টের নির্বাচন হয়ে থাকে, এবং সেটি হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বেসিসে। এখন ইলেকটোরাল কলেজটি কে গঠন করেন? ইলেকটোরাল কলেজ পার্লামেন্ট অর্থাৎ নির্বাচিত যে সমস্ত সদস্যরা থাকেন বা এমপিরা থাকেন তারা, এবং বিধানসভার যে সমস্ত নির্বাচিত এমএলএরা থাকেন তাদের যে মোট সংখ্যা বা তাদের নিয়েই এই ইলেকটোরাল কলেজটি গঠিত হয়। এই ইলেকটোরাল কলেজের গঠনের পরেই বা গঠনের মধ্যে দিয়েই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এই পদ্ধতি অবলম্বন করে রাষ্ট্রপতি নির্বাচনটি হয়ে থাকে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পদ্ধতির দ্বারা কারা কারা নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যরা, অর্থাৎ যারা মনোনীত নন তারা বাদে অন্য সদস্যরা, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এছাড়া বিধান পরিষদের যে এমএলএরা থাকেন তারা এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির মধ্যে দিয়ে তাদের নির্বাচন হয়ে থাকে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, সম্প্রতিকালে ঘটে চলা
যে ইলেকশন সেটি কোন পদ্ধতিতে হচ্ছে, সেটি টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন পদ্ধতির মধ্যে দিয়ে হয়ে থাকে এবং সেক্ষেত্রে সেই একই পদ্ধতিতে লোকসভার ইলেকশন হয়ে থাকে এবং রাজ্য বিধানসভার ইলেকশন হয়ে থাকে। এই টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন যে সিস্টেম সেটিকে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম বলা হয়ে থাকে। এর মধ্যে সভার এমপি এবং রাজ্য বিধানসভার এমএলএদের নির্বাচন করা হয়ে থাকে। অপরদিকে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে রাজ্যসভার সদস্য, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বিধান পরিষদের সদস্যদের নির্বাচন করা হয়ে থাকে। অপরদিকে গভর্নরকে নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি বাই ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল, অর্থাৎ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর গভর্নরের যে অস্তিত্ব সেটি তৈরি হয়ে থাকে। প্রেসিডেন্ট কোনো ভ্যালিড রিজন দেখিয়ে গভর্নরকে যে কোনো সময় রিমুভ করতে পারে, কিন্তু প্রেসিডেন্টের যে রিমুভাল, সেই রিমুভালের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, যাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। এই ইমপিচমেন্ট পদ্ধতি যেটি প্রস্তাব আকারে যে কোনো হাউজে, আইদার রাজ্যসভা হতে পারে বা লোকসভা হতে পারে, যে কোনো হাউজে এটি উত্থাপন করা যেতে পারে, করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে এই প্রস্তাব বা রেজলিউশন সেটি উত্থাপন করার ক্ষেত্রে অবশ্যই যে হাউজে উত্থাপন করা হবে সেই হাউজের যে মোট সদস্য সংখ্যা তার 1/4 সদস্যদের দ্বারা এই রেজলিউশন বা প্রস্তাবটি উত্থাপন করতে হবে। উত্থাপন হওয়ার পরই সেটি 2/3 মেজরিটিতে সেটি পাশ করাতে হবে, অর্থাৎ উক্ত যে হাউস, সেই উক্ত হাউসের যে টোটাল মেম্বার রয়েছে তার 2/3 সংখ্যা দ্বারা সেই প্রস্তাব পাশ করানোর পরে সেটি অন্য হাউসে একই পদ্ধতিতে পাশ করানোর জন্য পাঠাতে হবে। অর্থাৎ রাজ্যসভায় যদি 2/3 মেজরিটিতে পাশ হয় তাহলে সেটি লোকসভায় পাঠানো হয় 2/3 মেজরিটিতে পাশ করানোর জন্য। এই পদ্ধতিতে পাশ হয়ে গেলে তবেই একমাত্র রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যেতে পারে। এটি বলা হয়েছে আর্টিকেল 61-এ। গভর্নরের ক্ষেত্রে যেটি প্রেসিডেন্ট ভ্যালিড গ্রাউন্ড দেখিয়ে তাকে যে কোনো সময় রিমুভ করতে পারে তার পদ থেকে। এবারে পার্ডন পাওয়ার, প্রেসিডেন্টের কী কী ক্ষমা প্রদর্শন ক্ষমতা রয়েছে এবং গভর্নরের কী কী ক্ষমতা রয়েছে সেগুলি এখন আলোচনা করব। সাধারণত প্রেসিডেন্ট যদি কোনো ইউনিয়ন ল ভাঙার জন্য কোনো ব্যক্তিকে পানিশমেন্ট আদালত থেকে প্রদান করা হয়ে থাকে, বা মার্শাল ল বা মিলিটারি ল যদি ভেঙে থাকে কোনো ব্যক্তি, তার ফলে সে যদি শাস্তিপ্রাপ্ত হয়, বা কোনো ব্যক্তিকে যদি ডেথ সেন্টেন্স আদালত দ্বারা শোনানো হয়ে থাকে, এই তিনটি ক্ষেত্রে রাষ্ট্রপতি আর্টিকেল 72 ভিত্তিতে ক্ষমা প্রদর্শন করতে পারে। গভর্নরের এক্ষেত্রে ক্ষমতাটা একটু বেশি রয়েছে, অর্থাৎ গভর্নর এখানে পার্ডন করতে পারে কোনো পানিশমেন্ট, রিপ্রাইভ করতে পারে, রেসপাইস করতে পারে বা রিমিশন করতে পারে কোনো পানিশমেন্টকে, বা সাসপেন্ড করতে পারে বা রিমিট করতে পারে বা কমিউট করতে পারে কোনো সেন্টেন্সকে, যদি কোনো ব্যক্তি কনভিক্টেড হয় কোনো যে কোনো লয়ের দ্বারা। অর্থাৎ যে কোনো লয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যদি মার্শাল ল ব্রেক করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু গভর্নরের ক্ষমা প্রাপ্ত হতে পারেন না, বা অপরদিকে কোনো আদালত কর্তৃক ডেথ সেন্টেন্স বা মৃত্যুর আদেশ যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই আদেশের বিরুদ্ধে গভর্নরের কাছে আপিল করা যায় না ক্ষমা প্রদর্শনের জন্য। এই গ্রাউন্ড দুটো বাদ দিয়ে গভর্নর অন্যান্য যে কোনো ক্ষেত্রে গভর্নরের নিকট ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাপিল করা যেতে পারে। এই পার্ডনের ক্ষেত্রে প্রেসিডেন্ট এবং গভর্নর এই দুজন ব্যক্তির ক্ষেত্রেই তারা যে স্বেচ্ছাচারীভাবে ক্ষমা প্রদর্শন করবে তা কিন্তু নয়, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্ট্রির সঙ্গে পরামর্শক্রমেই এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি তারা ঘটিয়ে থাকে। এমার্জেন্সি পাওয়ার, প্রেসিডেন্ট 352, 356 এবং 360 এই তিনটি ধারার ভিত্তিতে এমার্জেন্সি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় স্তরে,
বা জাতীয় স্তরে, রাজ্য স্তরে বা আর্থিকভাবে। অর্থাৎ আর্টিকেল 352 অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করতে পারে, আর্টিকেল 356 অনুযায়ী স্টেট যে এমার্জেন্সি সেটা ঘোষণা করতে পারে, এবং 360-এর ভিত্তিতে ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করতে পারে। এই এমার্জেন্সি চলাকালীন সময়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির মধ্যে দিয়ে নতুন কোনো আইন রচনা করতে পারে, যেটি আর্টিকেল 123-এ তাকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। অপরদিকে গভর্নরের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, গভর্নর সাধারণত স্টেট যে এমার্জেন্সি, সেই স্টেট এমার্জেন্সি ইম্পোজ করার জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করতে পারেন। এবার আলোচনা করব ভেটো পাওয়ার নিয়ে। ভেটো পাওয়ার কি? অর্থাৎ রাষ্ট্রপতির নিকট বা গভর্নরের নিকট যদি কোনো বিল পাঠানো হয় পাস করানোর জন্য, তাহলে গভর্নর বা রাষ্ট্রপতি সেই বিলটিকে আইদার সই করে সেটি অ্যাক্টে পরিণত করতে পারেন, বা সেটি তার নিজের কাছে চেপে রাখতে পারেন, বা সেটি ফেরত পাঠাতে পারেন। এরকম বিভিন্ন প্রভিশন তাদের রয়েছে। তো সেই বিষয়গুলোকেই বলা হচ্ছে ভেটো পাওয়ার। এখানে রাষ্ট্রপতি 3 ধরনের ভেটো প্রয়োগ করতে পারে: অ্যাবসোলুট ভেটো, পকেট ভেটো অ্যান্ড সাসপেন্সিভ ভেটো। অ্যাবসোলুট ভেটো যেটি, সেটি রিফিউজ টু সাইন বিল, অর্থাৎ যে বিল তার কাছে পাঠানো হয় সেই বিলটি তিনি সই করতে যদি অস্বীকার করে থাকেন, অর্থাৎ যেটি আর অ্যাক্টে পরিণত হবে না, সেই ধরনের বিলের ক্ষেত্রে তিনি অ্যাবসোলুট ভেটো প্রয়োগ করে থাকেন। এটি সাধারণত প্রাইভেট কিছু বিলের ক্ষেত্রে এটি হয়ে থাকে। পকেট ভেটো যেটি, এই ক্ষেত্রে বিল তার কাছে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখে, সই করে না, সেটিকে বলা হয় পকেট ভেটো। সাসপেন্সিভ ভেটো যেটা, সেটি হচ্ছে বিলটি তার কিছু রেকমেন্ডেশন দিয়ে আবার যে হাউস থেকে বিলটি পাস হয়ে এসছে সেই হাউসে ফেরত পাঠানোর ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। এই বিষয়গুলিকে বলা হচ্ছে ভেটো পাওয়ার, যেটি আর্টিকেল 111-তে উল্লেখ করা হয়েছে। অপরদিকে গভর্নর 2 ধরনের ভেটো প্রধানত আরোপ করতে পারে, একটি অ্যাবসলিউট ভেটো এবং সাসপেন্সিভ ভেটো। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ভেটো ছাড়াও গভর্নর রাজ্যের কোনো বিলকে রাষ্ট্রপতির সুপারিশের জন্য আটকে রাখতে পারে বা রিজার্ভ রাখতে পারে। সেক্ষেত্রে সেটি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠাবেন, যতক্ষণ না রাষ্ট্রপতির সম্মতি পাবে ততক্ষণ পর্যন্ত বিলে তিনি সই করবেন না বা সেটি অ্যাক্টে পরিণত হবে না। এই হচ্ছে প্রাথমিক গভর্নর এবং প্রেসিডেন্টের সংক্রান্ত কিছু তথ্যাবলী, যেগুলি ভারতীয় সংবিধানে বিভিন্ন আর্টিকেলে বর্ণিত হয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে প্রেসিডেন্ট এবং গভর্নর স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী নয়। তারা আর্টিকেল 74 এবং আর্টিকেল 163-তে বলা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ কেন্দ্রীয় স্তরে রাষ্ট্রপতিকে এবং রাজ্য স্তরে গভর্নরকে, অর্থাৎ 74 নম্বর ধারা ভিত্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা বিভিন্ন সময়ে এড এবং অ্যাডভাইস প্রদান করানোর ফলে বা প্রদান করার ভিত্তিতেই রাষ্ট্রপতি কাজ করবেন। আর্টিকেল 163-তে রাজ্যের যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা গভর্নরকে এড এবং অ্যাডভাইস প্রদান করবে এবং সেই অনুযায়ী গভর্নর কাজ করবেন। এছাড়া প্রেসিডেন্ট এবং গভর্নর কোনো কিছু কিছু ব্যক্তিত্বকে অ্যাপয়েন্ট করেন, অর্থাৎ কারা সেই সমস্ত ব্যক্তি। প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যেমন নিযুক্ত করেন, তেমনি আদার সুপ্রিম কোর্টের জাজ যারা রয়েছেন, সুপ্রিম কোর্টের আদার যে সমস্ত জাজ তাদেরকে নিযুক্ত করেন। এছাড়া হাইকোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজকে তিনি নিযুক্ত করেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যিনি আছেন তাকে নিযুক্ত করেন। ইউপিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের তিনি নিযুক্ত করেন। বিদেশে যে সমস্ত অ্যাম্বাসাডাররা অ্যাপয়েন্টেড হন বা যারা এম্বাসির দায়িত্ব সামলান তাদের নিযুক্ত করেন। অল ইন্ডিয়া সার্ভিস অফিসার্সদের তিনি নিযুক্ত করেন। ইলেকশন কমিশনার্স যারা রয়েছেন তাদের নিযুক্ত করেন। ফিনান্স কমিশন নিযুক্ত করেন। এছাড়া সলিসিটর জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকে তিনি নিযুক্ত করেন। অপরদিকে গভর্নর যাদের নিযুক্ত করে থাকেন তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের যে মেম্বার এবং চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট কোর্টের যে সমস্ত জাজরা রয়েছেন তাদের, স্টেট ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন, ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটিকে তিনি নিযুক্ত করেন। গভর্নরের বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্টের তুলনায় গভর্নর বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু অধিকার বেশি ভোগ করে থাকে।
বিশেষ করে বিলের ক্ষেত্রে, স্টেট বিলের ক্ষেত্রে গভর্নর বিভিন্ন ক্ষেত্রে বিলকে রিজার্ভ রাখতে পারে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে বিষয়টি সাধারণত প্রেসিডেন্ট কনসিডারেশনের জন্য তাকে অবশ্যই যে বিলগুলিকে প্রিজার্ভ করতে হয়, অর্থাৎ কম্পালসারিলি সেগুলিকে প্রিজার্ভ করে থাকে, সেগুলি হলো হাইকোর্টের ক্ষমতা খর্ব করার সংক্রান্ত যদি কোনো বিল রাজ্য বিধানসভায় উত্থাপিত হয়, বা ওয়াটার ইলেকট্রিসিটি সংক্রান্ত বিশেষ কিছু ক্ষেত্রে যদি ট্যাক্স আরোপের বিষয় রাজ্যে উত্থাপন হয়ে থাকে, ফিনান্সিয়াল ইমার্জেন্সির সময়ে যদি কোনো বিল উত্থাপন হয়ে থাকে রাজ্য বিধানসভায়, তাহলে সেই সমস্ত এই 3 ধরনের বিল অবশ্যই তাকে প্রেসিডেন্টের সম্মতির জন্য প্রিজার্ভ করে রাখতে হয় বা রিজার্ভ রাখতে হয়। কিছু বিল তিনি প্রেসিডেন্টের জন্য রিজার্ভ রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, সেটি তার সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেটি আর্টিকেল 31A ক্লজ বি এবং আর্টিকেল 31C, অর্থাৎ যেখানে অ্যাকুইজিশন অফ এস্টেট এবং যেখানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে ইমপ্লিমেন্ট করার সংক্রান্ত বিল, যেগুলি সাধারণত ইমিউনিটি প্রদান করে থাকে আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 এই দুটি ফান্ডামেন্টাল রাইটস থেকে, সেই সংক্রান্ত বিল তিনি প্রেসিডেন্টের সম্মতির জন্য রিজার্ভ রাখতে পারেন। এছাড়া কনকারেন্ট লিস্টের কোনো সাবজেক্ট সংক্রান্ত বিল হলে পরেও সেটি তিনি প্রেসিডেন্টের সম্মতির জন্য কিন্তু রেখে দিতে পারেন। এই দুটি ক্ষেত্র বাদেও গভর্নর চাইলে পরে যদি তিনি মনে করেন কোনো বিল ন্যাশনাল ইন্টারেস্টকে লঙ্ঘিত করছে বা লঙ্ঘন করছে, সেই ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষার স্বার্থে তিনি কিছু বিল রিজার্ভ রাখতে পারেন। এখানে ইলেকশন সংক্রান্ত বিষয়ে যে এমএলএ এমপিদের কথা বলা হলো প্রেসিডেন্টের ক্ষেত্রে, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে ভ্যালুয়েশন অফ ভোট এমএলএ এমপিদের কীভাবে নির্ধারিত হয় সেটি জানা দরকার। এমএলএদের ভোট টোটাল রাজ্যে যে জনসংখ্যা রয়েছে সেই রাজ্য জনসংখ্যাকে যদি এমএলএদের দিয়ে অর্থাৎ ইলেক্টেড এমএলএদের দিয়ে যদি ভাগ করা হয়, ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে তার সঙ্গে 1000 গুণ করলে পরে একজন এমএলএর ভোটের যে ভ্যালু সেই ভ্যালুটা পাওয়া যাবে। এমপিদের যে ভোট, এমপিদের ভোটের ক্ষেত্রে টোটাল ইলেক্টেড এমএলএদের ভোট ভ্যালু তাকে যদি ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট দিয়ে ভাগ করা যায়, তাহলে যে ভ্যালুয়েশনটি পাওয়া যাবে সেটি একটি এমপির ভোট ভ্যালুয়েশন, যেটি প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন হয়। পরের ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আবার আমি আলোচনা করব।